ক্রাইম পেট্রোল দস্তাকে সকল দর্শককে জানাই সাদর আমন্ত্রণ। আজকের এই কেস আমার সঙ্গে উপস্থাপন করবেন বিখ্যাত অভিনেত্রী জুহি চাওলা। হাই জুহি। হাই অনুপ, নমস্কার। আজকের কেস শুরু হয়েছে অধিকাংশ পরিবারের একটি ঘরোয়া সমস্যাকে নিয়ে, স্বামী স্ত্রীর মধ্যেকার ঝামেলা। কিন্তু সম্পর্কের সঙ্গে যুক্ত প্রেক্ষাপট সম্ভাব্য অপরাধের কড়া নেড়ে যায়। একজন বিবাহিত মহিলা সম্ভাব্য অপরাধের সিগন্যাল বুঝে উঠতে পারে না, আর তাকে সেই ভুলের মস্ত বড় মাসুল দিতে হয়। 23 সেপ্টেম্বর 2010, দেরাদুন। অরুন্ধতী, তোমার স্বামী তোমার উপর যে অত্যাচার করেছে তুমি দায়ের করেছো। হ্যাঁ। মিস্টার সোমেশ, এই সমস্ত অভিযোগ কি আপনি স্বীকার করছেন? হ্যাঁ, আমি স্বীকার করছি। তাহলে ঠিক আছে, ডাইভোর্স সহজেই হয়ে যাবে, আর তোমাকে যন্ত্রণা ভোগ করতে হবে না। নিজের বাচ্চাদের জন্য সবকিছু সহ্য করেছি, ভেবেছিলাম বাচ্চাদের বাবার প্রয়োজন। আমি আমার ছেলে মেয়েদের খুবই ভালোবাসি। তুমি শুধু তোমার কলকাতার বউয়ের ছেলে মেয়েকেই ভালোবাসো। আমি আমার সব ছেলে মেয়েকেই ভালোবাসি। যে লোক নিজের ছেলে মেয়েকে ভালোবাসে সে কখনো দ্বিতীয় বিয়ে করে বাচ্চা জন্ম দিতে পারে না। যার বউ কখনো বউ হয়ে উঠতে পারে না তাকে দ্বিতীয় বিয়ে করতেই হয়। মিস্টার সোমেশ, আপনি এসব বাজে কথা অন্য কোথাও গিয়ে বলুন, এটা আমার অফিস। আগে আমি মেইনটেনেন্সের টাকা হাতে চাই, তার আগে আমি ডিভোর্স দেব না। আমি বললাম তো দেব। তোমার কথার কি দাম আছে? আমাকে 6 মাসের টাকা অ্যাডভান্স দিতে হবে। মিস্টার সোমেশ, আপনাকে ছেলে মেয়ে ও অরুন্ধতীর ভরণ পোষণের জন্য প্রতি মাসে 20,000 টাকা দিতে হবে। এখানে সই করুন। অরুন্ধতীর বাবা মা ও ভাই জানতো যে অরুন্ধতীর দাম্পত্য জীবন শেষ হতে চলেছে। দিদির ইমেল এসেছে। কি লিখেছে? ওরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সোমেশ মেইনটেনেন্স দেবে। ভাগ্য কেউ বদলাতে পারে না। না, ভুলকে ভাগ্যের দোষ বলো না। এই বিয়েটাই ভুল ছিল। হে ভগবান, ওদের দুজনের সম্পর্ক যেন আগের মতো ঠিক হয়ে যায়। অরুন্ধতী ও সোমেশের ছেলেমেয়েরা ছোট ছিল, কিন্তু বাবা মার মধ্যে তুমুল অশান্তি দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই বাচ্চারা বুঝতেই পারেনি যে ওদের বাবা মা চিরকালের জন্য আলাদা হতে চলেছে। আরে রমা, ডিভোর্স তো স্রেফ একটা ফর্মালিটি মাত্র। আমি তো বলছি তোমাকে, আমি শুধুমাত্র তোমারই আছি, আর তো মাত্র কয়েকটা দিনেরই ব্যাপার। আরে এমন কথা বলো না প্লিজ। আমি তো বলছি এই সম্পর্ক একদম শেষ হয়ে গেছে, দ্যাটস ফিনিশড। এবার আমরা নতুন ভাবে নতুন জীবন শুরু করব, ঠিক আছে? আমি, তুমি আর আমাদের বাচ্চা, ব্যাস। I love you, Roma. I really love you. Okay? Bye. জানি না সেটা কোন অমঙ্গলের দিন ছিল যেদিন তুমি আমার জীবনে এসেছিলে। একটা সময় এরা দুজন ওই দিনটাকে সবচেয়ে সুন্দর দিন বলে মনে করত। এই প্রেম কাহিনী 1992-তে শুরু হয়, আর 1999-তে অরুন্ধতী ও সোমেশ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 2004 সালে এই দম্পতির যমজ বাচ্চা হয়। এই পরিবার স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে। কিন্তু স্বর্গকে নরকে পরিণত করতে বেশি সময় লাগেনি। অরুন্ধতীকে লুকিয়ে সোমেশ দ্বিতীয়বার বিয়ে করে ফেলে, কিন্তু অরুন্ধতী যখন সব জানতে পারল তখন জল অনেক দূর গড়িয়ে গেছে।
5,000 টাকা লাগবে। এগ্রিমেন্ট অনুসারে এই মাসের 20,000 টাকা আমি দিয়ে দিয়েছি। এতে হয় না সোমেশ। তাহলে যাও, নিজে রোজগার করো। তুমি পয়সা দেবে নাকি আমি তোমার নামে কমপ্লেন লজ করব? এই, আমি ভয় পাওয়ার পাত্র নই, বুঝলে? আমিও ধুকে ধুকে মরবার মেয়ে নই সোমেশ। নিজের লিমিটের মধ্যে থাকো, বুঝলে? নইলে আমি লিমিটের বাইরে চলে যাব কিন্তু। আরে যাও, তোমার মতন কাপুরুষ লোকের আবার লিমিট কি হতে পারে? একটা চড় মারবে, না হয় কিছু ছুঁড়ে মারবে। জানি না ওই মহিলাটা তোমার মতো একটা নপুংসকের মধ্যে কি এমন দেখলো। ছি, দেখো, অনেক হয়েছে কিন্তু বলে দিলাম। অনেক কোথায় হলো? এই তো শুরু হয়েছে মাত্র। তুমি একজন বিবাহিত পুরুষ হয়েও কোনো অসভ্য মেয়ের সঙ্গে কি করে বিয়ে করতে পারো? এবার তুমি দেখো আইন তোমাকে কিভাবে জেলের ঘানি টানায়। পুরো 7 বছরের জন্য জেলে যাবে তুমি, বুঝলে? আচ্ছা, 7 বছরের জন্য তুই আমাকে জেলে পাঠাবি? ঠিক আছে, আমি তোকে দেখাচ্ছি কে কতদিনের জন্য ভেতরে যায়। মর তুই, মর। সেই নিস্তব্ধ দুপুরেও চিৎকার কেউ শুনতে পায়নি। না প্রতিবেশীরা, না পথ চলতি লোকেরা, না বেডরুমে শুয়ে থাকা দুটি বাচ্চা। চল। বাবা, মাম্মি কিভাবে একা দিল্লি চলে গেল? আমাদের কেন নিয়ে গেল না? না, তোমরা তো তখন ঘুমোচ্ছিলে, মায়ের তাড়া ছিল তাই চলে গেছে। মায়ের সঙ্গে আমি কোনোদিন কথা বলবো না। এমন কথা বলে না সোনা, মাম্মির তার মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার ছিল। তোমরাও তো এখন বড় হচ্ছ, তোমাদের এখন অনেক কিছু শিখতে ও বুঝতে হবে। রাজন, অরুন্ধতী ফোন তুলছে না। দিদি হয়তো বিজি আছে বাবা। কাল দশেরা ছিল, কালও আমার সাথে কথা বলেনি। দশেরা হওয়া সত্ত্বেও অনু একবার বাবার সাথে কথা বলেনি। বাবা টেনশন করো না, আমি অফিসে গিয়ে ফোন করছি। আমি ঠিক আছি, শুধু কিছু কাজ গোছানো বাকি রয়েছে। আশা করি তা সেটা ভালো কেটেছে। আমি পরে ফোন করব। এক্সকিউজ মি স্যার, মে আই হেল্প ইউ? কত তাড়াতাড়ি আপনার ডেলিভারি দিতে পারবেন? স্যার 24 ঘন্টার মধ্যে। আপনারা ক্যাশ নেন নাকি শুধু কার্ডই? স্যার আপনি কি মডেল চুজ করে নিয়েছেন? হ্যাঁ, এটাই। স্যার আই এম সরি, ডোন্ট মাইন্ড, এটা ফ্রিজার নর্মালি বাড়িতে ইউজ হয় না। আপনি যদি বলেন তাহলে আপনাকে অন্য ফ্রিজ দেখাতে পারি যা ইউজুয়ালি বাড়িতে ইউজ হয়, আর এতে স্কিমও আছে। কেন, কোনো প্রবলেম আছে? আমার এটাই চাই। ওকে স্যার, শিওর। আমি ক্যাশ পেমেন্ট করে দিচ্ছি। পাপা, আমার রাতে ব্রাশ করতে একদম ভালো লাগে না। সোনামা, জীবনে এমন অনেক কিছুই রয়েছে যা না চাইলেও তোমায় করতে হবে। আজকের পর থেকে রোজ রাতে ব্রাশ করবে, ঠিক আছে? রোজ রাতে ব্রাশ করতে হবে? হ্যাঁ। বড় হয়েও? আর যখন তোমরা বড় হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে পাপা যা কিছু বলেছে একদম ঠিক বলেছে, আর পাপা যা কিছু করেছে তাও একদম ঠিক করেছে। নাও চলো ব্রাশ করো। সোমেশ প্রতিদিনের কাজকর্ম দায়দায়িত্ব তো ঠিকঠাকভাবেই পালন করছিল, কিন্তু বাচ্চারা সবসময় মায়ের অভাব অনুভব করছিল। আমি মাকে চাই, আমি দিল্লি যাব। যাওয়া যাবে না। কেন? আমরা ছুটিতে যাব, ঠিক আছে? মা কি ফিরে আসবে না? মাম্মি আমাদের তিনজনকে ছেড়ে কিভাবে থাকবে? তাহলে ছেড়ে চলে গেল কেন? না, পাপা আর মাম্মির মধ্যে কিছু ব্যাপার নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই মা দিল্লি গেছে। ওখানে বসে ঠান্ডা মাথায় চিন্তা করবে। ততদিন পাপা তো আছে তোমাদের খেয়াল রাখার জন্য। আমার কথা বুঝেছো তো ইয়াশ? রাখি?
এই দেখুন বাবু, এতে পাথরও গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি আপনাকে দেখাচ্ছি কি করে। এটার দাম কত? এটার দাম 3,500 টাকা। যদি আপনি এটা নেন তাহলে এর সঙ্গে 3 ট্যাবলেট ফ্রি পাবেন আপনি। তুমি ওটাকে প্যাক করে দাও। ঠিক আছে স্যার। বল রাজন। হ্যাঁ বেশ, আসলে দিদি ফোন তুলছে না, দুদিন ধরে কোনো কথাও হয়নি, তাই আরে ও তো আমার সঙ্গেও কথা বলছে না, শুধু বসে রয়েছে পুতুলের মতো চুপচাপ। কেন? সব ঠিক আছে তো জামাইবাবু? হ্যাঁ সব সব ঠিকই চলছে শালা বাবু। তোমার দিদির মাথায় এখন মেডিটেশনের ভূত চেপেছে। ও এখন মৌনব্রত পালন করছে, বাচ্চাদের সঙ্গেও কথা বলছে না। অদ্ভুত ব্যাপার। কতদিন চলবে এসব? কি জানি, বলছিল যে 3-4 দিনের কোর্স এটা। আরে কথা বললে তবেই তো জানতে পারবো কবে এটা শেষ হবে। আপনাদের মধ্যে যা সব চলছে তা নিয়ে মা বাবা খুবই দুশ্চিন্তায় আছেন। আরে ওনাদের বলো যে আমি কোনো রাক্ষস নই। আমি আর তোমার দিদি দুজনে আলোচনা করে এটা প্যাচ আপ করে নেব। আমাদের বিয়ে কিছুতেই ভাঙবে না। থ্যাংক গড জামাইবাবু। বাবা মাকে আমার প্রণাম জানাবে। ঠিক আছে, বলবো। স্যার এই নিন। নাও, টিফিন রেডি হয়ে গেছে, চলে এসো। নিউ ফ্রিজ কত বড়! এরকম ফ্রিজ তো আইসক্রিমের দোকানে থাকে, তাই না? হ্যাঁ, আমরাও আইসক্রিমের দোকান খুলবো। তোমরা ওই দোকানে কাজ করবে, মাইনে হিসেবে তোমরা আইসক্রিম পাবে। তুমি মজা করছো তাই না পাপা? না, আমরা এত এত আইসক্রিম খেলে মাম্মি আমাদের খুব বকবে। তোমরা যে আইসক্রিম খেতে চাইবে, যত খুশি আইসক্রিম খাবে, খাও। মাম্মি টু শব্দটিও করবে না। ঠিক বলছো। একদম ঠিক বলছি। এই নাও, এই নে বাবা। আমি জগন্নাথকে বলেছিলাম অরুন্ধতির সংসারটা যেন ঠিক হয়ে যায়। অশেষ কৃপা, তিনি কথা শুনেছেন। এই ভাগ্য টাগ্যর কথা তুমি রাখো তো, সব ঠিকই হবে। আমি ভাবছিলাম যে দিওয়ালিতে দিদি আর বাচ্চাগুলোকে কয়েকদিনের জন্য এখানে নিয়ে আসবো, খুব আনন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। খুব ভালো ভেবেছিস। তাড়াতাড়ি গিয়ে ওকে নিয়ে আয়, অনেকদিন হলো ওকে দেখিনি। হ্যালো সোমেশ বাবু। গীতা দেবী, বলুন। না এমনি, গত কদিন ধরে অরুন্ধতির সঙ্গে কথা হয়নি, ভাবলাম একবার দেখা করে আসি। কোনো দরকার ছিল? তেমন কিছু নয়, আসলে অরুন্ধতি বলেছিল এবার দেওয়ালির শপিং আমরা একসঙ্গে করব। না না, এই বছর অরুন্ধতি আপনার সাথে শপিং করতে পারবে না। আপনি এ কথা কেন বলছেন সোমেশ বাবু? না মানে মানে আমার ফাদার ইন লয়ের শরীরটা খুব একটা ভালো নেই, অরুন্ধতি তাই দিল্লি গেছে। আই এম সো সরি। অরুন্ধতিকে বলবেন যে আমি দেখা করতে এসেছিলাম। অবশ্যই। বাই গীতা দেবী। বাই। আসলে সোমেশ সবাইকে মিথ্যে বলছিল। অরুন্ধতির বাবা মার কাছে মিথ্যা,
নিজের বাচ্চাদের কাছে মিথ্যা আর প্রতিবেশীদের কাছেও মিথ্যা। সবাই এটা জানতো যে সোমেশ আর অরুন্ধতির মধ্যে সম্পর্ক ঠিক ছিল না। সোমেশ সহজভাবে মেলামেশাও করছিল না, আর অরুন্ধতি সে তো এক প্রকার গায়েবী হয়ে গিয়েছিল। অরুন্ধতি কোথায় ছিল? কি হয়েছিল অরুন্ধতির সঙ্গে? এসব প্রশ্ন শীঘ্রই মাথা চাড়া দিয়েছিল। জামাইবাবু দিদিকে একটু ফোনটা দিন তো। আরে রাজান, আমি তো তোকে আগেই বলেছি যে হ্যাঁ হ্যাঁ, ওইসব মেডিটেশন, কিন্তু সে তো অনেক দিন হয়ে গেল। আরে অরুন্ধতি কারোর সাথে কথা বলছে না তো আমি কি করতে পারি বল? আরে ও SMS করতে পারে, ইমেল করতে পারে, তাহলে ফোন করতে অসুবিধা কোথায়? আরে ও কারোর সাথে কথা বলছে না, আমার সাথে কথা বলছে না, তোর সাথে কথা বলছে না, তোর বাবা মার সাথে কথা বলছে না। তুই তো জানিস তোর দিদি কেমন জেদি। জামাইবাবু আমি ওর চেয়ে অনেক বেশি জেদি। ওকে ফোনটা দিন, এখনই দিন। আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। আপনি কতক্ষণে বাড়ি ফিরছেন? এই একটু পরেই। কতক্ষণ পর জামাইবাবু? 1 ঘন্টা পরে, ঠিক আছে? আরে তোর দিদি চুপ করে গেছে আর তুই আমাকে গরম দেখাচ্ছিস। কি বললো? অরুন্ধতি ঠিক আছে তো? দিদি কথাই বলছে না কেন? আরে আমাদের সাথে নাকি কথা বলতে চায় না। মানে এটা হতেই পারে না। সে তো আমিও ভাবছি। আমার কেমন যেন ভয় করছে। পরের দিনই অরুন্ধতির ভাই রাজন দেরাদুন এসে পৌঁছয়। মামা, সোনা, মামা, হ্যাঁ? মাম্মি কোথায়? মাম্মি তোমার সাথে কেন আসেনি মামা? মাম্মির কথা আমার খুব মনে পড়ছে মামা। আমিও তোমার সাথে দিল্লি যাব। আমি মাম্মির কাছে যেতে চাই। তুমি কি করে জানলে যে মাম্মি দিল্লিতে আছে? পাপা বলেছিল মামা। বাবা কবে বলেছিল? অনেক দিন হয়ে গেছে, যবে মাম্মি দিল্লি গেছিল তখন বলেছে। আচ্ছা বলো তো, তোমরা মাম্মিকে দিল্লি যেতে দেখেছো? কোনো কথা হয়েছিল? না, তখন আমরা ঘুমাচ্ছিলাম। পাপা বলছিল মাম্মি দীপাবলিতে আমাদের কাছে ফিরে আসবে, কিন্তু ফিরে আসেনি। মামা, মাম্মি কি আমাদের উপর রাগ করেছে? না বাবা, রাগ করেনি। দেখো বাবু, মাম্মি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করতে আসবে, ঠিক আছে? আচ্ছা এক কাজ করো, এখন ক্লাসে যাও। ক্লাস করো, আমি বিকেলে নিতে আসছি, কেমন? যাও। রাজন পুলিশের কাছে রিপোর্ট করতে এক মুহূর্ত দেরি করেনি, আর পুলিশও সোমেশের বাড়িতে পৌঁছতে এতটুকু কাল বিলম্ব করেনি। আমার দিদি কোথায়? মিস্টার সোমেশ, বলুন তো দেখি, মিসেস অরুন্ধতী কোথায়? আমি বলছি। ছাড়ো আমাকে। অরুন্ধতী মরে গেছে। আমি ওকে মেরে ফেলেছি। ওকে ধরো। কখন হয়েছে, কেন হয়েছে
সাপ সাপ বলুন মিস্টার সোমেশ। যা হয়েছে তা তো একদিন হবারই ছিল। ও ও আমাকে বাঁচতে দিচ্ছিল না। আমাকে ব্ল্যাকমেল করছিল, পয়সার পিশাচ ছিল। হাঁপিয়ে গেছিলাম আমি। সাথে সাথে মরে যায়নি, তখনও প্রাণ ছিল। আমি ভয় পেয়ে গেছিলাম। দুবার আমার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করেছিল, দুবার। আবার অ্যারেস্ট করাতো, টর্চার করাতো। আমি ভাবলাম ব্যাস, আর নয়। আর তুই আমার দিদিকে মেরে ফেললি? আরে প্রাণে মেরে ফেলেছে আমার দিদিকে। কত সাদাসিধে ছিল। আমার জীবন বরবাদ করে দিয়েছিল, বাঁচতে দিচ্ছিল না। আমার বাচ্চাদের ছিনিয়ে নিয়েছিল তোর সাদাসিধে ব্লাডি দিদি। বডি কোথায় আছে? বল জানোয়ার, আমার দিদির লাশের সাথে তুই কি করেছিস? পুরো দুদিন ধরে সোমেশ অরুন্ধতির লাশকে ঘরেই রেখেছিল। নিষ্পাপ বাচ্চাদের সে মিথ্যে কথা বলে যে তাদের মা দিল্লি গেছে। নাও চলো ব্রাশ করো। অথচ যে তার নিজের বাথরুমেই পড়েছিল, একটা নিষ্প্রাণ দেহ হয়ে। সোমেশ তার স্ত্রীর লাশকে কেটে টুকরো টুকরো করেছিল। টুকরোগুলোকে সে কোল্ড স্টোরেজের মধ্যে ভরে রাখে। তারপর যখনই সুযোগ পেয়েছে, সোমেশ তার স্ত্রীর শরীরের টুকরোগুলোকে পলিথিনের ব্যাগে ভরে শহরের ভিন্ন ভিন্ন জায়গায় ফেলে আসে। রোজ একটু একটু করে টুকরো ঘরের বাইরে যেত এবং গায়েব হয়ে যেত। গোটা দেরাদুন শহর, গোটা দেশ এই বিকৃত ঘৃণ্য অপরাধের খবর শুনে শিউরে উঠেছিল। একজন মানুষ তার জীবন সঙ্গিনী নিজের বাচ্চার মায়ের সঙ্গে কিংবা অন্য কোনো মানুষের সঙ্গে কিভাবে এমন কাজ করতে পারে। অরুন্ধতির বাচ্চারা গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়ে। তাদের মনের গভীরে যে কি চলছিল তা কেউ জানত না। তবে এটা আমরা সবাই বুঝেছিলাম যে এই বাচ্চাদের মায়ের সঙ্গেই এদের শৈশবও ছিন্ন হয়ে গেছে। নিউ ফ্রিজ কত বড়! এরকম ফ্রিজ তো আইসক্রিমের দোকানে থাকে, তাই না? আমরা এত এত আইসক্রিম খেলে মাম্মি আমাদের খুব বকবে। 2011-24 মার্চ সোমেশের বিরুদ্ধে চার্জশিট ফাইল হয়। আপাতত সে জুডিশিয়াল কাস্টডিতে আছে।